হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে সত্যি সত্যি রাজ্য জুড়ে বেশ কিছু ছবি এমনভাবে আমাদের সামনে চলে এসেছে, আমরা বিভ্রান্ত হয়ে গেছি এই ভেবে যে এখানে গণতন্ত্র যাচ্ছে কোথায়, পুলিশ কি করছে, প্রশাসন কি করছে। রোজ সকালে ঘুম থেকে উঠলেই আপনি দেখতে পান, আপনি জানতে পারেন যে কোথাও না কোথাও গণপিটুনিতে কারোর না কারোর মৃত্যু হয়েছে। কি ভয়াবহ অবস্থা। রোজ সকালে চোখ খুলে জানতে পারা যাচ্ছে যে এই রাজ্যের মধ্যেই তৈরি হয়েছে এমন এমন কিছু বিশেষ এলাকা যেখানে তালিবানি কায়দায় বিচার চলে, সালিশি সভা চলে, আজও এখনো। ঘুম থেকে উঠে আমরা জানতে পারছি যে বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে এ রাজ্যে বোধহয় সম্ভব জামা কাপড় খুলিয়ে নগ্ন করে 1 কিলোমিটার রাস্তা টানতে টানতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয়, চুল কেটে দেওয়া হয়, তারপর তাকে বাড়িতে ফেলে দেওয়া হয়। রোজ সকাল উঠে আমরা জানতে পারছি, খবর দেখছি, আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সত্যি কোন জায়গায় গিয়ে যাচ্ছি আমরা, কোন ছবি দেখতে হচ্ছে আমাদের? আর ঠিক যখন আমরা এভাবে বিভ্রান্ত হচ্ছি, যখন আমরা হতাশায় ডুবে যাচ্ছি, যখন আমরা রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছি, ঠিক তখন মুখ্যমন্ত্রী তার আগে তার পরে প্রেস কনফারেন্স করে কখনো ধমক দেন, কখনো চমক দেন, কখনো একে বকেন, কখনো তাকে বকেন। হঠাৎ করে আমরা দেখি ঘুম থেকে উঠে রাতারাতি শহর কলকাতা সংলগ্ন এলাকার বেশ কিছু জায়গা থেকে স্টল ভাঙচুর শুরু হয়ে যাচ্ছে, হকার ওঠানো, হকার উচ্ছেদ শুরু হয়ে গিয়েছে। আমরা এইসব নিয়েও প্রশ্ন করি, কিন্তু আসলে কি জানেন, এই সমস্ত কিছু পুলিশ প্রশাসন, সালিশি সভা, বিরোধীদের ওপর অত্যাচার, কখনো হকার উচ্ছেদ, কখনো পলিসি বদল, কখনো ক্যামেরার সামনে ধমক চমক, এর আড়ালে আপনি জানতে পারেন বা পারেন না, আপনার নাকের ডগা দিয়ে, আপনার চোখের সামনে দিয়ে এমন কিছু জিনিস পরিবর্তিত হয়ে যায় যা বুঝতে বুঝতে আপনাদের অনেকটা সময় লাগে, যতক্ষণ না আপনাদের পকেটে আগুন জ্বলছে। আমি কি বলতে চাইছি একটুখানি ক্লিয়ারলি বলি। একটা সময় ছিল যখন এই রাজ্যের বিরোধী দলনেত্রীকে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিলে দেখা যেত, হাতে পোস্টার ব্যানার নিয়ে, এত দাম খাবো কি। এখন অবশ্য মূল্যবৃদ্ধি নিয়ে বলতে শোনা যায়, তবে সেটা কালে ভদ্রে। কখনো কখনো কেন্দ্রের বিরুদ্ধে আমরা দেখেছি রাজ্যের কিছু সাংসদ তারা গিয়ে প্রতিবাদ করেছেন। আর দেখতে পেয়েছি কখন, যখন নির্বাচনী প্রচারে। আর দাম বৃদ্ধির পুরো দায়টাই চাপিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে কেন্দ্রের ঘাড়ে। নিঃসন্দেহে কেন্দ্রের দায় রয়েছে, কেন্দ্রে ক্ষমতাসীন সরকার, তাকে প্রশ্ন তো মানুষ করবেই মূল্যবৃদ্ধি নিয়ে। কিন্তু মূল্যবৃদ্ধিরও একটা দ্বিচারিতা রয়েছে, এখানেও একটা তুমি আমি রয়েছে, যেটা সুকৌশলে আপনি জানতেই পারেননি, আপনি বুঝতেই পারেননি, কারণ আপনি ব্যস্ত রয়েছেন ইলেকশনে গরমাগরম ভাষণ নিয়ে, আপনি ব্যস্ত রয়েছেন ইলেকশনের পরবর্তী সময় পুলিশ কি করছে, প্রশাসন কি করছে তা নিয়ে। আর তারপর আমরা সবাই ব্যস্ত হয়ে গিয়েছি যে অদ্ভুত মধ্যযুগীয় মধ্যপ্রাচ্যের বর্বরতার ছবিগুলো আমরা চোখের সামনে দেখতে পেয়েছি সেগুলো নিয়ে। আর চোখের নিমেষের মধ্যে, চোখের সামনে দিয়ে যা আমরা দেখেও দেখতে পাইনি, তাহলে কি সুন্দর সুকৌশলে এই রাজ্য একটু একটু করে ভয়ঙ্কর রকমের সর্বনাশের তরোয়াল আমাদের ঘাড়ে রেখে দিয়েছে। যে মূল্যবৃদ্ধি নিয়ে নির্বাচনের সময় সরব হতে দেখেছি কালে ভদ্রে তৃণমূল নেত্রীকে, ভোট মিটতেই সেই তৃণমূল নেত্রী বাংলায় আজ সকাল থেকে চুপি সারে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিলেন। না, আপনাদের জানিয়ে রাখি, দেশে কিন্তু বাড়েনি। এমন কোনো বিজ্ঞাপন, এমন কোনো নির্দেশিকা, এমন কোনো খবর আপনারা দেখেননি যে দেশে বাড়লো পেট্রোল বা ডিজেলের দাম। কিন্তু বেড়েছে আজ সকাল থেকে বেড়েছে কোথায়? শুধুমাত্র পশ্চিমবঙ্গে। আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হু হু করে বাড়ছে। এমনি অগ্নিমূল্য জিনিসপত্র, মানুষের নাবিশ্বাস দশা। কৃষক এক মূল্যে জিনিস কিনছে, আরেক মূল্যে বেচছে, আর আমরা পাচ্ছি আরেক মূল্যে। কিন্তু এর মধ্যে যদি এই মরার ওপর খাঁড়ার ঘাটা চাপে
তাহলে কি হয় আশা করি বুঝতে পারছি আমি আপনি সকলেই। অর্থাৎ ভোট মিটতেই গরিব মধ্যবিত্তের পকেটে ফের টান। আপনি বলবেন টান নিয়ে ভাবছেন, ভোট তো উদ্ধার হয়ে গেছে, তড়ি পার হয়ে গেছে, বড় বড় প্রকল্প 500 টাকা 1000 টাকা হয়ে গেছে। আরে ভাই এমনি এমনি 500 টাকা 1000 টাকা হয় নাকি? টাকা আসছে কোত্থেকে, যোগান কোত্থেকে? কাজ নেই, শিল্প নেই, কেন্দ্রের সঙ্গে আদায় কাজকলা সম্পর্ক, হিসেব নেই, হাজার হাজার হিসেব বাকি হয়ে রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে। কেন্দ্রের হিসেব দেওয়া হয়নি, তাই কেন্দ্র থেকে হাফ টাকা দিয়ে বাকি হাফ টাকা আটকে রাখা হয়েছে। তাহলে আসছে কোত্থেকে? রাতারাতি তো 500 থেকে 1000 হতে পারে না, প্রকল্পের ভাতার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে পারে না। তাহলে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেটা কি এটা ভেবেই যে নির্বাচনটা একবার মিটে যাক, ইলেকশনটা একবার হয়ে যাক, তারপর হিসেব বুঝে নেব? মধ্যবিত্তের পকেটে টান পড়তে শুরু করে দেবে এই পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এবার থেকে ফ্ল্যাট বা বাড়ি কিনলেও আপনাকে গুনতে হবে অতিরিক্ত টাকা। অতএব আপনি ব্যস্ত রইলেন নির্বাচনী প্রচারের গরম গরম ভাষণে, আপনি তারপর ব্যস্ত রইলেন নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গরম গরম ধমকে, যা ক্যামেরার সামনে উনি করেছেন, দিয়েছেন ধমক টমক। পুলিশ রাতারাতি বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়, জেলা সদরে নেমে পড়েছে ডান্ডা হাতে, হকার উচ্ছেদ করতে হবে। আর তার সঙ্গে জায়গায় জায়গায় আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি। আপনি চিন্তিত হয়ে পড়েছেন। কোথাও তালিবানি রাজত্ব চলছে, কোথাও মধ্যযুগীয় বর্বরতা চলছে, কোথাও গণপিটুনি চলছে, যেমন তেমন ভাবে চলছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এক একটা পকেট। আর এর মাঝখানে খুব সুন্দর করে, যার কোনো প্রেস কনফারেন্স হলো না, যেখানে কোনো মিডিয়াকে ডাকা হলো না, যেখানে 10খানা ক্যামেরা রাখা হলো না, যেখানে প্রকাশ্যে ধমক চমক দেওয়া হলো না, সেখানে সুন্দর করে সুকৌশলে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশনের চার্জ বাড়িয়ে দেওয়া হলো। হাতে ছ্যাঁকা লাগার জন্য সব রকম প্রস্তুতি সারা আমাদের রাজ্যে। ভোট পর্ব মিটতেই 1 টাকা করে ভ্যাট বাড়ালো রাজ্য সরকার। ভোটের আগে সবাই বলবে দাম কমিয়ে দেবো, দাম করিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তো ভোটের পর তো সবাই জানার এটা বাড়বেই। বছর ধরে তেলের দাম বাড়ছে, আর ভাড়া বাড়ছে না আমাদের। রাজ্য সরকার ভাড়া বাড়াচ্ছে না আমাদের। গাড়ি চালিয়ে খাচ্ছি আমরা, সাধারণ ঘরের ছেলে। পেট্রোলের দাম বাড়ছে, এবার সাধারণ আমার পরের গাড়ি ড্রাইভার মানুষ, সংসারটা চালাবো কি করে? সত্যি তো তাই। মানুষ ভাবছেন এরপর খাবো কি, এরপর আর কিভাবে চলবে। এমনি সাম্প্রতিক সময় মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা মানুষের, এরপর যদি এইভাবে পেট্রোল ডিজেলের দামও বেড়ে যায় তাহলে সত্যি সত্যি কোথা থেকে কি করা যাবে? এই প্রশ্নগুলো তোলার আগে জানতে হবে যে কেন আজকে এই বিষয়ে আলোচনা করছি। কারণ আমি শুরুতেই বললাম যে দেশে কিন্তু কোথাও মূল্যবৃদ্ধি মানে পেট্রোল ডিজেলের দাম বাড়ার কোনো রকমের নোটিশ আমরা দেখিনি, অন্য কোনো রাজ্যে বাড়েওনি। তাহলে রাজ্যের ক্ষেত্রে হঠাৎ করে কি হলো? চুপি সারে, কোনো মিডিয়া জানলো না, ক্যামেরা হলো না, সাংবাদিক সম্মেলন করে বলা হলো না, চুপচাপ চুপচাপ পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। এই প্রশ্নগুলো চোখে চোখ রেখে সোজাসুজি করার আগে যেটা আপনাদের জানা দরকার, যেটা আমাদেরও দেখানোর দরকার, তা হলো অন্যান্য রাজ্যে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম ঠিক কোন জায়গায় রয়েছে, আর আমার রাজ্যে আজ সকাল থেকে দামটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। খুব সংক্ষেপে একবার দেখে নেওয়ার চেষ্টা করবো ডিবেটে আসার আগে। চলুন দেখে নেওয়া যাক প্রথমেই কি অবস্থা। বর্তমানে রাজ্যে পেট্রোলের দাম রয়েছে 104 টাকা 95 পয়সা লিটার পিছু। 104 টাকা 95 পয়সা, যেটাকে আপনারা প্রায় 105 টাকাই ধরে নিতে পারেন। এটা পেট্রোলের দাম বর্তমানে। এরপর ডিজেলের দাম কত? প্রায় ডিজেল পেট্রোল ছুঁই ছুঁই একই রকম, 91 টাকা 76 পয়সা লিটার প্রতি। এত কঠিন হিসেব আমাদের মতো সাধারণ মানুষরা বুঝবেন, আমাদের কাছে এটা 92 টাকায় গড়পড়তায় গিয়ে দাঁড়াবে, কম বেশি।
এরপর আমি দেখাবো এর সঙ্গে সঙ্গে বাকি হিসেবগুলো। আমি প্লিজ আমার টিমকে বলবো, দেখুন চলে আসছি এবার মুম্বাইয়ে। মুম্বাইয়ে পেট্রোলের দাম 103 টাকা 44 পয়সা লিটার প্রতি, আর ডিজেলের দাম হচ্ছে 89 টাকা 97 পয়সা লিটার প্রতি। এটা মুম্বাইয়ের দাম, অর্থাৎ কলকাতা থেকেও মুম্বাইয়ের দাম কম। ডিজেলের ক্ষেত্রে তো প্রায় 2 টাকার কাছাকাছি কম, পেট্রোলের ক্ষেত্রেও কম। দিল্লি আমাদের রাজধানী, দিল্লি দেশের, সেখানে নজর রাখতে গেলে তো সত্যি সত্যি মনে হবে কি আমরা সত্যি কোন রাজ্যে বাস করছি, কারণ দিল্লিতে পেট্রোলের দাম হচ্ছে 94 টাকা 72 পয়সা পার লিটার দিল্লির দাম, আর সেখানে ডিজেলের দাম হচ্ছে 87 টাকা 62 পয়সা পার লিটার। এটা দিল্লির দাম। চলুন চোখ রাখা যাক পরের রাজ্যে। এর পরের যে রাজ্য সেটা হচ্ছে চেন্নাইয়ের মতো রাজ্যতেও, যেখানে শিল্প আসছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, প্রচুর বাঙালি ছেলেপুলে সেখানে যাচ্ছে, চাকরি করছে। 100 টাকা 85 পয়সা পার লিটার চেন্নাইয়ে পেট্রোলের দাম। ডিজেলের দাম হচ্ছে 92 টাকা 44 পয়সা ডিজেলের দাম চেন্নাইয়ে। এই এতগুলো রাজ্যের পরিসংখ্যান দেখানোর পাশাপাশি উত্তরপ্রদেশটা না দেখালেই নয়, কারণ মাঝে মধ্যেই বাংলা আবার ভুল করে উত্তরপ্রদেশের সঙ্গে একটা প্রতিযোগিতায় নেমে পড়ে বিভিন্ন সময়। সেই উত্তরপ্রদেশে এই মুহূর্তে পেট্রোলের দাম 94 টাকা 70 পয়সা, ডিজেলের দাম 87 টাকা 14 পয়সা। এই সমস্ত রাজ্যের পরিসংখ্যান কিন্তু বারবার করে একটা বিষয় বলছে যে তুলনাটা আসে কোথাও, যেখানে কোথাও কোনো সাংবাদিক সম্মেলন হলো না, কোনো বৈঠক হলো না, কেউ কিছু জানলো না, তার সঙ্গে সঙ্গে কি করে এই দাম বৃদ্ধি ভাবে চুপিসারে হয়ে যেতে পারে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম। এই মুহূর্তে আমরা একবার শুনে নেব যে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সেন তিনি এ বিষয়ে কি বলছেন, যে হঠাৎ করে চুপিসারে এই মূল্যবৃদ্ধি হলো কি করে। নির্বাচন মিটে যাওয়ার পরপরই যারা আগাগোড়া কেন্দ্রের এই মূল্যবৃদ্ধি পলিসিকে সমালোচনা করে এসছে, বিরোধিতা করে এসছে, নির্বাচনের আগে নির্বাচনী প্রচার থেকে গরম গরম ভাষণ দিয়ে এসছে, হঠাৎ করে সেটাই একই জিনিস নির্বাচনের পর কি করে হয়ে গেল, তাও রাতারাতি চুপিসারে। শোনাবো একবার, তারপর যাবো আমাদের অতিথিদের কাছে। মধ্যবিত্তের পক্ষে প্রত্যেকেরই প্রবলেম হবেই বৃদ্ধির জন্য, কিন্তু সেই পক্ষে আমাদের তো চলার কিছু করার নেই, আমাদেরকে চালাতেই হবে গাড়ি। কিন্তু যদি সরকার যদি মনে করে যদি কমানো যায় তাহলে বেটার হয়। খুব অসুবিধা হচ্ছে ওদের, মানে হঠাৎ করে দামটা বেড়ে গেল, তো দামটা তো সবাই আশা করেছিল ভোটের আগে আরো দাম কমবে, ভোটের পরে ঠিক আরো বেড়ে গেল, এইটাই সবাই আশা করছে। এখন এইভাবেই চলতে হবে, সমস্যার আর কি, সমস্যা তো এখন যেভাবেই মানে আমাদেরকে চলতেই হবে। বাধ্য বলাটা না, বাধ্য বলে আর কি করব। ভোটের আগে সবাই বলবে দাম কমিয়ে দেবো, দাম করিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, তো ভোটের পর তো সবাই জানার তো বাড়বেই। সবজির বাজার বাড়ছে। এটা অ্যাকচুয়ালি ভ্যাট নয়, এইটা এক বামফ্রন্ট আমলে এটা 1 টাকা একটা সেস বসিয়েছিল এবং আমাদের চালানো সেই সেস হিসেবেই আসছে। মমতা ব্যানার্জি সরকার আসার পরে ম্যাডামের সঙ্গে সঙ্গে তখন বাবা প্রেসিডেন্ট ছিলেন, তুষার সেন গিয়ে অ্যাপিল করেন এবং উনি ব্যাপারটা বুঝতে পেরে এইখানে অ্যাকসেপ্ট করেন এবং 1 টাকা তখন ডিসকাউন্ট করা হয়। এই যে 1 টাকা যেটা শেষ ছিল সেটা 1 টাকা ডিসকাউন্ট হিসেবে দেখানো হচ্ছিল আমাদের চালানে। বাড়ার যে ব্যাপারটা আমাদের কাছে একদম ইনফরমেশন কিচ্ছু ছিল না, হঠাৎ সাডেন আমরা পরশুদিন দেখলাম আমাদের কাছে একটা রেট আসে, আমরা অবাক হয়ে ভাবি যে কী ব্যাপার হঠাৎ বেড়ে গেল। আমরা অয়েল কোম্পানির সঙ্গে যোগাযোগ করি, অয়েল কোম্পানি বলল যে শেষের যে 1 টাকা যেটা ছিল, যেটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল, সেইটা ডিসকাউন্টটা তুলে নিল সরকার, অতএব শেষটা ওই 1 টাকা করে থেকে গেল। আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আমার স্টুডিওতে সরাসরি তাদের সঙ্গে আলাপ করে নিয়ে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন আইনজীবী এবং শাসকের পক্ষে যিনি বলবেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতে আসবো সুমনবাবু আপনার কাছে। আমি কিছুক্ষণ আগে তুলনামূলক একটা পরিসংখ্যান তুলে ধরছিলাম যে অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের অবস্থাটা এরকম কেন, এত ডিফারেন্স হয় কি করে? আর সব থেকে বড় কথা, এ রাজ্যের শাসক দল যারা আগাগোড়া এই নির্বাচনের আগে কেন্দ্রের এই মূল্যবৃদ্ধি, এই দাম বাড়ানো থেকে শুরু করে সব কিছু, এমনকি গ্যাসের দাম যে কমানো হয়েছে সেটাকেও নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে দাম কমানো হয়েছে, এরপরই দেখে নেবে
সেই ক্ষেত্রে সেই পলিসি নিয়ে এই রাজ্য সরকার এখন বলছে বামফ্রন্টের সময় শেষ ছিল, সেটাকে এখন আমরা আর কন্টিনিউ করছি না, এরকম চুপিসারে 1 টাকা বেড়ে গেল তো বটেই, তার সঙ্গে অন্যান্য রাজ্য মূলত মূল যে জায়গাগুলো দিল্লি, মুম্বাই, চেন্নাই, উত্তরপ্রদেশ এগুলোকে দিয়ে তুলনা করার চেষ্টা করেছি। এত পার্থক্য হয় কি করে? দুটো প্রশ্ন উঠে এতে। প্রথম হচ্ছে শেষে যেটা 1 টাকা কমিয়ে দিল তাতে কিন্তু এই দামের এতখানি হেরফের কিন্তু বোঝা যায় না। 1 টাকার জন্যে তো বেগুনের দাম, পটলের দাম, সব সবজির দাম এতখানি বাড়তে পারে না। আসল ব্যাপারটা হচ্ছে যত রকমেরভাবে সুবিধে পাওয়া যাচ্ছিল রেশনের, এখন পুরো ছাড়টা মোদি সরকার বন্ধ করে দিয়েছেন এবং এই শেষটা একমাত্র উপায়, ওয়ান অফ দ্য মেনি, যার থেকে সরকার এখন টাকা পাবেন। এখন যে আকাল হতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারের, যতগুলো সাবসিডি, যতগুলো এগুলো বন্ধ হওয়ার পর এছাড়া তো উপায় নেই। আমি দুটো প্রশ্ন খালি তুলছি, যদি পেট্রোল বা ডিজেলের দামের জন্য টাকা বেড়ে থাকে তাহলে যেগুলো রেগুলারাইজ মার্কেট, যেরকম স্পেন্সার্স বলুন বা বড় বাজার থেকে বলুন, তার সঙ্গে রাস্তার দামের তফাৎ কেন কম বেশি নয়? মানে আপনি যদি ফোন করে বেগুন পটলের দাম করেন আর রাস্তার যে দাম, যেটা ফারাক ছিল প্রায় 20 টাকার আগে, সেটা কিন্তু আর নেই। এই আসলে যারা ট্রেনে আসছে তাদের তো পেট্রোল ডিজেলের ভাড়াও লাগছে না, তাদের জিএসটিও লাগছে না, তাদের এয়ার কন্ডিশন মার্কেটেও লাগছে না। তারা কি নিয়ে আসছে? তারা পেরিশেবল গুডস নিয়ে আসছে, বাট নট থ্রু কোল্ড স্টোরেজ, থ্রু কোল্ড ভ্যানস, যেগুলো এয়ার কন্ডিশন মার্কেট থেকে যেরকম পাওয়া যায় প্যাকেজড অবস্থায় সেরকম আসছে না, সোজা বাগান থেকে ফুটপাতে আসছে, তাতেও তাদের 40 টাকা করে জিনিসের দাম বেড়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে পাইয়ে দেওয়া। তুমি আমাকে যদি জিতিয়ে থাকো আমি এবার তোমায় পাইয়ে দিচ্ছি, এই পরিস্থিতিতে চলছে। কারণ বাজারে কোনো আনাজের দাম এখন লাগাম ছাড়া। আমি তো মনে করি যে বরং বেগুনের থেকে আম খাওয়া এখন সস্তা, বেগুনের থেকে এখন কলা খাওয়া সস্তা। তো এই যে জিনিসটা পরিস্থিতি, এটা তো একটা প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে এরপর তো এবারে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে, ডিজেলের দাম বাড়ার কারণে কিছু তো প্রভাব পড়বে, তাহলে তো আরো মানে সোনায় সোহাগা হয়ে যাবে। যেটা আপনি বলছেন যে পাইয়ে দেওয়া, only 2% of any cost of production। আমরা যদি লজিস্টিক্যাল কস্ট ধরি, যেখানে কোল্ড স্টোরেজ থেকে কমপ্লিটলি ট্রান্সপোর্ট ভিত্তিক চলে, হাইয়েস্ট পার্সেন্টেজ হতে পারে 30%, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এর বিষয়ে আনছি না, পেরিশেবল গুডসের মধ্যে আনছি না। সুতরাং আমি যদি ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে দেখি, 2 to 4% পেরিশেবল গুডসের ম্যাক্সিমাম দামের তফাৎ হয়। আমরা কি 2%-এর তফাৎ দেখছি? আমরা তো দেখছি 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিনের দিন দাম বাড়ছে, এমনকি ডিমের দামও বেড়ে যাচ্ছে। তো এটা সাংঘাতিকভাবে বাড়ছে। তো এইটা পরিষ্কার পাইয়ে দেওয়ার একটা প্রবণতা। কিভাবে পাইয়ে দেওয়াটা হচ্ছে? পাইয়ে দেওয়া হচ্ছে যে তুমি দেখো আমাকে যে হেল্পটা করেছিলে, আমরা সরাসরি তোমাকে কিছু পাচ্ছি না, কিন্তু তুমি যদি দাম বাড়াও আমি সেইটা কোনো হ্রাস টানবো না, আমি তোমায় পেতে দেব। কারণ সরকার চাইলে দাম কমাতে পারে না, এ তো হতে পারে না। এর আগে তো বিভিন্ন আমরা দেখেছিলাম যে আলাদা করে কমিটিও বিভিন্ন তৈরি করা হচ্ছে, তারা ইন্সপেকশন করছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিছু দেখতে পেলাম না। আমি এবার আসবো অভ্রর কাছে। অভ্র, আগাগোড়া যখন এই জায়গা থেকে শুরু হয়েছিল তখন তো শুরু থেকে নির্বাচনের প্রচারের সময় থেকে শুরু করে তার আগেও পর্যন্ত বারবার এক্ষেত্রে দাম বাড়া, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আঙুল গেছে কেন্দ্রে বিজেপি সরকারের দিকে। রাজ্যের ক্ষেত্রে যে পার্থক্যটা হয়ে যাচ্ছে, তাহলে তার দায় রাজ্যের ওপর কি বাড়তিভাবে আপনারা চাপাবার চেষ্টা করছেন? কারণ রাজ্য সরকার বারবার শাসক দল আপনাদের দিকে আঙুল তুলেছে, যেটা নেপথ্যে আসলে কেন্দ্রীয় বিজেপি সরকারের পলিসি দেয়, রাজ্যের কোনো ভূমিকা নেই। দেখুন, স্যারের কথা থেকে আমি লাস্ট কথাটা নেব। উনি বলেছেন যে দাম কি এভাবে বাড়ানো যায়? যদি বাড়ানোই যায়, একটা তো নিয়ন্ত্রণ গভর্নমেন্টের থাকে, তাহলে গভর্নমেন্টে যেই দল আছে তারা কি অ্যালাউ করছে দামটা বাড়িয়ে নিন, আপনারা আমাকে হেল্প করেছেন, এখন আপনারা দাম বাড়িয়ে নিন। এই কথাগুলোর প্রেক্ষাপটে আমার তো মনে পড়ে যাচ্ছে সিইএসসির বর্ধিত বিল। তাহলে সিইএসসি যে এভাবে লাগামহীনভাবে ইলেকট্রিসিটির দাম বাড়াচ্ছে পার ইউনিট পিছু, এবং তাদের মনোপোলাইজড মার্কেট কলকাতা ব্যাপী, সেটা কি তৃণমূল সরকার সমর্থন করছে? কারণ আমরা জানি সিইএসসির সংস্থার যে মালিক, তার থেকে কত টাকা তৃণমূল কংগ্রেস আইনতভাবে নিয়েছিল। তো যাই হোক, ঠিক আছে, আমি সেই মধ্যে ঢুকছি না। আমি এবার পরিসংখ্যান দিচ্ছি কয়েকটা।
আপনি যদি 2004 থেকে 2014 অবধি পেট্রোলের প্রাইস হাইক কত হয়েছে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর সময় দেখেন, আপনি দেখতে পারবেন 2004 থেকে 2014 আস্তে আস্তে 220% পেট্রোলের দামে হাইক কিন্তু চলে এসেছিল। ইন কম্প্যারিজন আপনি যদি 2014-তে যখন এনডিএ সরকার প্রথমে ক্ষমতায় আসে, সেখান থেকে আজকে 2024-এ দাঁড়িয়ে পেট্রোলের প্রাইস কতটা হাইক হয়েছে এই পরিসংখ্যানটা দেখেন, আপনি দেখতে পাবেন এই 10 বছরে হাইক হয়েছে মাত্র 60%। মানে আগের সরকারের আমলে ইউপিএ 1-2 এর আমলে 220% হাইক, আর আমাদের সরকারের আমলে মাত্র 60% হাইক। আরেকটা আমি পরিসংখ্যান দিই, বিগত 760 দিনের ওপরে 760 দিনের ওপরে, আবার রিপিট করলাম, পেট্রোলের প্রাইস কিন্তু দেশব্যাপী মোটের ওপরে স্টেবিলাইজ আমরা করতে পেরেছি। এবার পেট্রোলের ওপর কী ধরনের ট্যাক্স আসে, একদম সিম্পল ভাষায় আমি বলছি। একটা হচ্ছে সেন্টারের তরফ থেকে এক্সাইজ ডিউটি আসে, আর রাজ্যগুলোর তরফ থেকে কিন্তু ভ্যাট বসানো হয় বা অন্য রকমের একটা ট্যাক্স বসানো হয়, যেটা আমরা জানি। 2022-এর আপনি ডেটা তুলে নিন দিদি, আপনি দেখতে পাবেন আমাদের কেন্দ্র সরকারের তরফে 5 টাকার ওপরে এক্সাইজ ডিউটি কিন্তু মুকুব করা হয়েছিল, এবং সবকটা স্টেট গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল তারাও যেন তাদের পার্ট অফ ট্যাক্সেশনের থেকে কিছুটা যেন তারা মুকুব করে, যাতে এই পেট্রোলের দাম কমে। অদ্ভুতভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এই রিকোয়েস্টটা টার্ন ডাউন করেছিল। তারা কিন্তু তাদের অংশের যে ট্যাক্স সেটা কিন্তু তারা লাঘব করেনি, একটুও লাঘব করেনি। আর আজকে যারা এত মুদ্রাস্ফীতি হ্যানা ত্যানা বিশাল বড় বড় ডায়লগ দিয়ে, তারপর পেট্রোল ডিজেলের দাম কেন এরকম আগুনের মতো এইসব বড় বড় কথা বলে, ভোট যখন মিটে গেছে তারপর থেকে গিরগিটির রং বদলানোর মতো হঠাৎ করে রং বদলালো। আমি আপনাকে আবার পরিসংখ্যান দিচ্ছি, আপনি মহারাষ্ট্রের ইমিডিয়েট এখনকার পরিসংখ্যান তুলে দেখিয়ে দিন, এনডিএ সরকার ওখানে রয়েছে, ওইখানে পেট্রোলের ওপর কতটা ছাড় দেওয়া হয়েছে আফটার লোকসভা ইলেকশন ইন কম্প্যারিজন। একদম দিল্লিতেও কম, দিল্লিতে কম তো, দিল্লিতে এতটা ডিফারেন্স কি করে হচ্ছে দিল্লির সঙ্গে? তাহলে ইন কম্প্যারিজন আমাদের রাজ্যে এই অবস্থা কেন? তাহলে কি ধরে নেব তৃণমূল কংগ্রেস যেই কথাগুলো বলতো সবগুলোই ভাওতা, সবগুলোই মিথ্যে? এই তৃণমূল কংগ্রেসই তো নাকি একসময় তুমুল ঝামেলা করেছিল ইউপিএর সঙ্গে। কেন ইউপিএ গভর্নমেন্টের সঙ্গে ঝামেলা করেছিল? কারণ পেট্রোল ডিজেল প্রাইসেস নাকি ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছিল। সেই প্রেক্ষাপটে যদি তারা এরকম ঝামেলা করতে পারে, তারা যদি তাদের সঙ্গে প্রবলেম করতে পারে এই ইস্যুতে, আজকে দাঁড়িয়ে তারা এই বর্ধিত ট্যাক্স কেন নিয়ে যাচ্ছে? আর আরেকটা জিনিস স্যার যেটা বলেছেন, আমি পার্টি তার সঙ্গে একদম সহমত পোষণ করছি। উনি বলছেন যে প্রাইস রাইজের একমাত্র কারণ পেট্রোল বা ডিজেলের প্রাইস হাইক নয়, কিন্তু এটা অস্বীকার করলে চলবে না, পেট্রোল বা ডিজেলের প্রাইস হাইক কিন্তু কিছুটা হলেও প্রাইস হাইকে, জেনারেল প্রাইস হাইকে কন্ট্রিবিউট করতে পারে। না, ডিজেলটা তো কিছু ক্ষেত্রে করতে পারে, যেখানে হয়তো করতে পারে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, আমি মেনে নিচ্ছি, কিন্তু সেটা মেনে নিয়েও আপনাকে আরেকটা জিনিস কনটেক্সটে আনতে হবে, সেটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী তেলের প্রাইস কত যাচ্ছে, কিরকম আপ ডাউন হচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের দেশে এবং এক একটা রাজ্যে কি অবস্থা। আরেকটা কথা বলি, আজকে দাঁড়িয়ে কেরালার আপনি যদি পেট্রোল প্রাইস দেখেন, সেটা কিন্তু 107 টাকার ওপরে। আমি পরিসংখ্যান দেখছিলাম এই প্রোগ্রামে আসার আগে, কেরালার কথা বলছি। আজকে কেরালার যদি অর্থনৈতিক অবস্থা আপনারা দেখেন, কেরালা কিন্তু দেউলিয়া হয়ে গেছে। সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল, এবং 21,253 কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে তাদের কিন্তু স্যাংশন করা হয়েছে অ্যাজ মনিটারি সাপোর্ট, যাতে তারা ঠিকভাবে চলতে পারে। রাজ্যগুলোর দায়িত্ব হচ্ছে তাদের যে খাত রয়েছে, তাদের যে ট্যাক্সেশনের আওতা রয়েছে, সেগুলোকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করে তারা যেন চলতে পারে, এবং এমনভাবে চলতে হবে যেন রাজ্য দেউলিয়া না হয় বা সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপে। এটা তো খুব গুরুত্বপূর্ণ পলিসির কথা হলে আমি জানি না যে সাধারণ মানুষ কতখানি কি বুঝবে, কে দেউলিয়া হলো, কে লোন নিল, কোথায় কোন রাজ্য কীভাবে চলছে। আমরা পাতি বাংলা ভাষায় দেখলাম যে চুপচাপ 1 টাকা করে বেড়ে গেলে, এবং যখন আমরা কম্প্যারিজন করতে শুরু করলাম, আমি শতরূপের কাছে আসছি, তখন দেখছি আমরা দিল্লি হোক, মুম্বাই হোক, চেন্নাই হোক, সেখানেও পর্যন্ত তেলের ক্ষেত্রে, পেট্রোল ডিজেলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এখনও তো আমি সবজির ক্ষেত্রে ঢুকিনি, সবজির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই পার্থক্যগুলো রয়েছে। আমি এক এক করে আসবো, শতরূপের কাছে আসছি। আমি জাস্ট শুরুতে একটা কথা বলে দিই, আমি এখন চেক করলাম আজকের রিপোর্ট 2রা জুলাই 2024,
মধ্যপ্রদেশে তেলের অ্যাভারেজ দাম 100 মানে পেট্রোলের 107 টাকা 44 পয়সা। যাকগে আমি যে আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, তুমি একদম ঠিক কথা বলছো স্বর্ণালী, এবং আমি তোমাদেরকে জাস্ট জানাই এতক্ষণ যে কথাগুলো বলালো তার সঙ্গে আমি যোগ করছি, গোটা ভারতের বড় শহরগুলোর মধ্যে যে শহরে বিদ্যুতের প্রতি ইউনিট ট্যারিফ হচ্ছে হাইয়েস্ট, সেই শহরটার নাম হচ্ছে কলকাতা। এখানে সঞ্জীব গোয়েঙ্কাকে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ না বঙ্গবিভূষণ পুরস্কার দেন, তার বিনিময়ে সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি টাকা দেন ইলেকট্রাল বন্ডে। তার সেই টাকার মূল্য আমরা চোকাই প্রতি মাসে সোনার উপর থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে। এবং আজকে আমরা মনে রাখতে হবে স্বর্ণালী, এটা 2024 সাল, এটা 1924 সাল নয়। আজকের দিনে বিদ্যুৎও মানুষের পেটের খাবারের মতো একটা বেসিক নেসেসিটি। আজকের দিনে ইন্টারনেট একটা বেসিক নেসেসিটি, এগুলো কোনো বিলাসিতা নয়। আজকের দিনে একটা বেসিক নেসেসিটিকে আজকে আমাদেরকে সোনার উপর দামে কিনতে হচ্ছে। কেন না একটা সরকার কাউকে বঙ্গভূষণ দেবে, আর সে সেই সরকারের চালানো পার্টিকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড দেবে বলে। তুমি একদম, এবং বিদ্যুতের দাম আমরা জানি এই ট্যারিফ এই লোকসভা ভোট চলাকালীনও ট্যারিফ স্ট্রাকচারটাকে বদল করার নাম করে বিদ্যুতের দাম প্রায় আড়াই গুণ বাড়ানো হয়েছে। শুরু করে দিয়েছে ইতিমধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম, সঠিক কথা, বিজেপির আমলে পেট্রোল ডিজেলের যে দাম বেড়েছে এর সমালোচনা আমরা সবাই করেছি এবং আমার বিশ্বাস সঠিকভাবে করেছি। অভ্র একটা তথ্য দিল যে ইউপিএ আমলে ঠিক কথা, পেট্রোলের দাম এই নিয়ে আমরা সেই সময় মনমোহন সিং গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক লড়াই করেছি। সেই সময় একটা বাজারে একটা জোক চালু হয়ে গেছিল যে কোনটা আগে 100 টাচ করবে, সচিনের সেঞ্চুরির সংখ্যা নাকি পেট্রোলের দাম। এই সবই সত্যি। আবার এইটাও সত্যি যে মনমোহন সিং গভর্নমেন্টের সময় একটা সময় ইন্টারন্যাশনাল বাজারে ক্রুড অয়েলের দাম ছিল এক ব্যারেলে 108 টাকা ডলার, এক ব্যারেল ক্রুড অয়েলের দাম। সেটা বিজেপি আমলে, এখন আবার একটু বেড়েছে, কিন্তু বিজেপি আমলে একটা সময় এসেছিল ফার্স্ট এনডিএ মানে সেকেন্ড এনডিএ মোদির ফার্স্ট টার্মের সময় $37 পার ব্যারেলের দামটা নেমে গেছিলো। সেই অবস্থাতেও আমরা দেখেছিলাম $108 ব্যারেল পিছু দাম হওয়ার সময় পেট্রোলের দাম ছিল এই দেশে 90-92 টাকা। যখন ওটা 37-এ নেমে আসলো মোদি গভর্নমেন্টের আমলে, তখন ওটা 115 টাচ করে গেছিলো পেট্রোলের দাম। সুতরাং এগুলো বলতে গেলে তথ্য অনেক বলার আছে, কিন্তু আজকে আমরা আলোচনাটা পশ্চিমবাংলাকে নিয়ে করছি। এইটা ঘটনা বাংলার মানুষ দেখছেন। আমাদের এই যে আমি এখনো বসে আছি, আমার আঙুলে এখনো ভোটের কালি লেগে আছে। আমার বিশ্বাস আমাদের অনেকেরই রয়েছে। আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের পার্টি জিনিসের দাম বাড়াতে শুরু করে দিল। ভোটের আগে বললো যে আমরা এই মানুষকে রিলিফ দিচ্ছি, এই আমরা ছাড় দিচ্ছি, কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে, তার বিনিময়ে আমাদের এই প্রকল্প মানুষকে রিলিফ দিচ্ছে। আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে এরা এদের চেহারা দেখিয়ে দিল। আবার সামনে 26-এ বিধানসভা ভোটের 6 মাস আগে হয়তো নতুন কতগুলো প্রকল্প এনারা ঘোষণা করবেন। এখন আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা সরকার হচ্ছে এই সরকারই আবার ভোটের আগে 500 টাকাটা 1000 টাকা করে, তাহলে তো প্রশ্ন ওঠে এবং আসবে কোত্থেকে? ভারী মা ভবানী তো অবস্থা, এত ঋণ রয়েছে, কেন্দ্র হাফ টাকা দিয়ে হাফ টাকা আটকে দিয়েছে, কারণ হিসাব নিকেশ নাকি ঠিক নেই। আমরা জানি না কারণ কোনো শ্বেতপত্র প্রকাশ হয়নি বিধানসভায়। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই কারণে এখানে সুমনবাবু জানি না, হয়তো উনি আমার সাথে কিছুটা ডিফার করবেন, কিন্তু আমি একটা কথা আমরা বুঝছি, প্রশ্ন খালি পশ্চিমবঙ্গ সরকারের একার নয়। কি বলতো, একটা সরকারের যেখান থেকে রেভিনিউ আসতে পারে, সে মেট্রো ডেয়ারি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, যেখান থেকে একটা সরকারের রেভিনিউ আর্নিং হতো, যদি একাধারে সেগুলো বন্ধ হয়ে যায়, পশ্চিমবাংলায় কলকারখানা শিল্প না হয়, সরকারের রেভিনিউ আর্নিংয়ের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প চালে, তখন তো রাজ্যের সরকার নোট ছাপাতে পারবে না, তখন তাকে কোনো না কোনোভাবে টাকাটা তুলতে হবে কোনো না কোনো জায়গার কাছ থেকে। আবার এটা কেন্দ্রের সরকারের ক্ষেত্রেও সত্যি, এবং তার জন্য আমি একা বিজেপিকে দোষ দেবো না। এই সমালোচনা আমাদের কংগ্রেস সরকারের বিরুদ্ধেও ছিল। একটা যে থিওরি চললো আমাদের দেশে, বিশেষ করে 92 সালের পর থেকে, যে ইট ইজ নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস, সরকারের কাজ ব্যবসা করা নয়। এই করতে গিয়ে ভেল থেকে শুরু করে স্টিল অথরিটি থেকে শুরু করে একটার পর একটা লাভজনক সংস্থা দেশের বিক্রি হয়েছে। সরকারের রেভিনিউ আর্নিংয়ের যে জায়গাগুলো, সেগুলো সংকুচিত হয়েছে। কিন্তু সরকারকে দেশ চালাতে গেলে টাকা পয়সা লাগবে, তোমার সেনাবাহিনীকে রাখতে হবে, তা বিভিন্ন ব্রিজ তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি চালাতে হবে, সরকারের খরচা আছে। টাকাটা আসবে কোত্থেকে? পেট্রোলের দাম বাড়াও, ডিজেলের দাম বাড়াও, ভ্যাকসিন নাও দাম দিয়ে, এই করে সরকারকে টাকা তুলতে হবে। এইটা কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক একটা আলোচনা এই প্রশ্নে জরুরি। এবং আমার শেষ কথা, আমি 300 ইউনিট বিদ্যুৎ এতদিন ধরে দিতে হতো বোধহয় 1900 টাকা, 1948 টাকা 40 পয়সা। এটা নতুন তালিকায় হচ্ছে 2351 টাকা 18 পয়সা। আমি তোমাকে একটা সাধারণ হিসেব বলছি সোনালি, একটা মধ্যবিত্ত পরিবারে যার কাছে গত জুন মাসে মানে 2023-এর জুন মাসে বিদ্যুতের বিল এসেছিল 800 টাকা, সেই পরিবারকে এইবার দিতে হচ্ছে মোটামুটি 1400 থেকে 1500 টাকা। সোজা কথা বলছি। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু এমন একটা সময় বাস করছি, আমি দলমত নির্বিশেষে বলছি, সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের, একটু খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের উপার্জন কিন্তু সেইভাবে বাড়েনি। গত এক বছরে আমাদের উপার্জনগুলো যে 30,000 টাকা উপার্জন করতে মাসে, তারটা 60,000 টাকা হয়ে গেছে। 20,000 টাকা উপার্জন করা মানুষের উপার্জন 40,000 টাকা হয়ে গেছে, এমন কিন্তু নয়। আমাদের উপার্জন কিন্তু ডবল হয়নি। আমাদের কিন্তু
অনেক জায়গা থেকে আমাদের উপার্জনের বরং সংকুচিত হয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু জিনিসের এই বাড়তি বোঝাটা জিনিসপত্রের দামের আমাদের ওপর সরকারের জন্য এসে পড়ছে। আর আমি সুমনবাবুর সাথে একটা কথা, জাস্ট উনি যেটা বলেছেন আমি ওনার কথাটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি একটা কথা খালি ওনাকেও ভেবে দেখার জন্য অনুরোধ করবো। এই যে প্রশ্নটা আসলো যে বাগান থেকে ফুটপাতে যারা সরাসরি নিজেদের প্রোডাক্টটাকে এনে বিক্রি করছে, যার হয়তো বিরাট একটা ফ্রেট চার্জ বাড়ছে না বা কিছু বাড়ছে না, তার জিনিসের দাম কেন বাড়ছে? সুমনবাবু, যে মানুষটা ফুটপাতে বাগান থেকে ফুটপাতে ফুলকপি এনে বিক্রি করেন, যদি তারও বাড়ির ইলেকট্রিক বিলটা বাড়ে, যদি তার সন্তানের স্কুলের মাইনে বাড়ে, যদি তার মনে করুন বাড়িতে তার একটা ইলেকট্রিকের বাল্ব খারাপ হয়ে গেলে বাল্বটা কেনার দাম বাড়ে, তার কস্ট অফ লিভিং যদি বাড়ে, তাহলে তার ফুটপাতে বিক্রি করা সবজিটার দামও বাড়তে বাধ্য, নাহলে সেই মানুষটা সাস্টেন করবেন কি করে? যে মানুষটা রিক্সা চালান, তার তো রিক্সা চালাতে পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, কিন্তু রিক্সাওয়ালার বাড়িতেও যদি সিলিন্ডারের দামটা বাড়ে, তাহলে রিক্সাওয়ালাকেও রিক্সা ভাড়া বাড়াতে হবে। সুতরাং এইটা তো একটা মানে ক্রাইসিস আমাদের সবার সামনে। আমি তোমার সঙ্গে একমত, খালি এইটুকুই বলে দিই, এই যতগুলো পয়েন্টগুলো বললেন এইগুলো আগেও ছিল, পরেও ছিল, হঠাৎ বাড়ার তো কারণ নেই যে ইলেকট্রিকের বাল্ব বেড়ে গেছে, ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে, কিন্তু এর সঙ্গে একটা জিনিস ঠিক, তোমার দুটো পয়েন্ট আমি কমপ্লিটলি মানি। সরকারের রেভিনিউ সোর্স কমে যাচ্ছে বলেই ওরা আনঅর্গানাইজ সেক্টরকে এখন হিট করছে, ফুটপাত থেকে তুলে দিচ্ছে, কারণ অর্গানাইজ সেক্টরে যে ট্যাক্সটা পাওয়া যায় সেটা সরকার পায়, আর ফুটপাতের টাকাটা তৃণমূল পায়, লোকাল পার্টি পায়। তো এই জন্য এখন উঠিয়ে দিয়ে সোজা রাস্তায় ঘুরিয়ে আনতে হবে। আমার প্রশ্ন অন্য, যে এটা অর্গানাইজ সেক্টর, তার দামের সঙ্গে ফুটপাতের দাম কি করে এক হয়? কারণ অর্গানাইজ সেক্টরকে ট্যাক্স দিতে হচ্ছে, এয়ার কন্ডিশন টাকা দিতে হচ্ছে, ট্রেড দিতে হচ্ছে, তাকে যে ভ্যানে নিয়ে আসতে হচ্ছে যাতে সতেজ থাকে সেই খরচটা দিতে হচ্ছে না। কিন্তু একটা কথাটা শেষ করি, এই ফুটপাত থেকে তুললে তবে ইলেকট্রিসিটি যেটা ট্যাপ করে নেওয়া হয় তার চাহিদা কমবে, তো তার চাহিদা কমলে তবেই আমরা জনসাধারণকে যেই ইউনিটেড ট্যাক্সটা দেওয়া দিচ্ছি সেটাকে কমাতে পারবো। আমার মনে হয় উত্তরটা আপনার আগের কথার মধ্যে কিছুটা উত্তর রয়েছে। এই যে ফুটপাত থেকে এখন বলছেন না হকার তুলবে, হকার তো ঘোড়ার ডিম তুলবে, এর আগে একদিন এই শোতেও বলেছিলাম। মাঝখান থেকে যেটা হবে, যে হকারকে মাসে এখন 15,000 টাকা তোলা দিতে হয়, তাকে 30,000 টাকা তোলা দিতে হবে। এই যে বাড়তি 15,000 টাকা, এইটার জন্য কিন্তু সেই হকার যে জিনিসটা বিক্রি করছেন তারও 10 টাকা দাম বাড়বে, সেই দাম দিয়ে আপনাকে কিনতে হবে। জিনিসের যে ফুটপাতের জিনিসের যে দাম বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে এই তোলাবাজি। ফুটপাতে কোন হকার আজকে মাস গেলে পুলিশকে এবং তৃণমূলকে হাজার হাজার টাকা তোলা না দিয়ে ব্যবসা করতে পারছে বলুন তো? সে টাকাটা দেবে কোত্থেকে? যেরকম ইলেকট্রাল বন্ডের টাকা অন্যভাবে তোলা হয়, বড় বড় সরকার তুলছে, সেরকমভাবে রাস্তার একজন হকার ও তৃণমূলের তোলাবাজির টাকা একজন সাধারণ ক্রেতার কাছ থেকে তুলবে। এটাই তো হচ্ছে, আমরা সাধারণ মানুষের রূপে পড়ে গেছি। তোলাবাজকে পার্টিতে দিচ্ছে, সরকারের তো ভাড়ারে আসছে না। এক্স্যাক্টলি, টাকাটা সরকারের কাছে আসছে না। আমি আসবো সবার কাছে আসবো। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যে এর আগে আমরা আলোচনাও করছিলাম যে বারবার করে যে বিষয়গুলোতে কোথাও নির্বাচনী প্রচার থেকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন তিনি। আমি বললাম নির্বাচনের পরও কড়া বার্তা পাওয়া গেছে তার মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, কিন্তু এই যে বিদ্যুৎ থেকে শুরু করে পেট্রোল থেকে শুরু করে বিদ্যুৎ নিয়ে তো বারবার দফায় দফায় বিক্ষোভ হয়েছে, এই নিয়ে কোনো বক্তব্য শুনতে পাওয়া গেল না সেভাবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো। এখন আমি নবান্নে থাকি, কি করে ইনকাম হবে সেটা ভাবি। বিদ্যুতের দাম বাড়ায়নি, রেশনে পয়সা লাগে না, স্বাস্থ্যসাথীতে পয়সা লাগে না, লক্ষ্মীর ভাণ্ডারে 15,000 কোটি টাকা চলে যাচ্ছে। তা সত্ত্বেও বন্ধু, আমরা তো কোনো ট্যাক্স বাড়াইনি। আর পাশেই দেখুন কেন্দ্রীয় সরকার বিজেপি, যারা ইলেকশন আসলে ভাগাভাগি করে। পেট্রোলের দাম কত বেড়েছে, ডিজেলের দাম কত বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে শাকসবজির দামও বাড়ে, এটা মাথায় রাখবেন। জিনিসপত্রের দাম বাড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, কিচ্ছু করবে না। সারাক্ষণ মিথ্যে কথা বলছে, জুমলা করছে। 1,000 টাকার গ্যাস, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই অবস্থা হয়ে গেছে। কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল, জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল। একটা পয়সা মানুষকে দেয় না, শুধু নিজেদের নামে খরচ করে, নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য। ওহে নন্দলাল, 1200 টাকার গ্যাসে চলছে, ফুটছে बिना पैसा चाल। अब दिल्ली में एक सरकार आया, देखो
साल भर में 10 दफे पेट्रोल का भाव बढ़ाते हैं, डीजल का भाव बढ़ाते हैं, गैस का भाव बढ़ाते हैं, केरोसिन का भाव बढ़ाते हैं। 1 महीना भी नहीं हुआ यूपी में आप वोट में जीता, जीतने के बाद 5 दिन में 5 दफे पेट्रोल का भाव बढ़ाया, 5 दफे डीजल का भाव बढ़ाया। पेट्रोलेर दाम बेড়েছে কি কয় কেন, ডিজেলের দাম বাড়ছে কেন, ডোমেস্টিক গ্যাসের দাম। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে। 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব। প্রথমে সিএসসি অভিযান হবে, তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে। আমি আসবো নিঃসন্দেহে, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। তার কাছে আসার আগে আরও একটা ছবি তুলে ধরাটাই খুব খুব জরুরি। এতক্ষণ ধরে নির্বাচনী প্রচার জুড়ে সারাক্ষণ মূল্যবৃদ্ধি নিয়ে যে এত কথা বলতে শুনলাম, সেখানে রাজ্যের আকাশ ছোঁয়া দাম ছ্যাঁকা লাগছে এবং তুলনামূলকভাবে বললাম বেশ কিছু রাজ্যের থেকে কিন্তু যেগুলো প্রথম যে নামগুলো চলে আসে দিল্লি, মুম্বাই, চেন্নাই, সেখান থেকেও কিন্তু বেশ এগিয়ে বাংলা, মানে কোট আনকোট এগিয়ে রয়েছে আমরা সেই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে, ছ্যাঁকা খাওয়ার ক্ষেত্রে। এর মধ্যে গদির ওপর বিস্ফোরা। ইলেকট্রিকের দাম তো ছিলই, নতুন করে যেটা কোথাও সাধারণ মানুষকে, মধ্যবিত্তকে ভাবাবে সেদিকে নজর রাখা যাক একবার খুব সংক্ষেপে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে সেক্ষেত্রেও এবার বেশ কিছু ছ্যাঁকা খাওয়ার জন্য তৈরি থাকতে পারে সাধারণ মানুষ। এবার বাড়ি কেনার খরচও বেড়ে যাচ্ছে। আপনি জানেন বা জানতে পারেননি, যেভাবে বাড়ছে বাড়ি কেনার খরচ, কিভাবে বাড়ছে পরের স্লাইড চালাতে বলবো। স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড় দেয় রাজ্য। এতদিন পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড় দেওয়া হতো রাজ্যের তরফ থেকে, 2%। সেই ছাড় এবার প্রত্যাহার করা হলো। স্ট্যাম্প ডিউটিতে, অর্থাৎ যেটা রেজিস্ট্রেশনের সময় লাগে, সেই স্ট্যাম্প ডিউটিতে 2% যেটা ছাড় দেওয়া হতো, 2% ছাড়, সেই ছাড়ও এবার প্রত্যাহার করা হলো। যার ফলে বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও কিন্তু আপনার খরচ বাড়ছে। এটাও চুপিসারে বাড়ছে, কোনো সাংবাদিক সম্মেলন, প্রেস কনফারেন্স, ক্যামেরার সামনে ধমক চমক ছাড়াই। জানুন, বুঝুন, তৈরি থাকুন। আমি সরাসরি আসছি মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, এই যে এত লম্বা একটা বক্তব্য শোনাচ্ছিলাম আমি, তারপর যখন এই মূল্যবৃদ্ধিগুলো হয়, যখন এই জিনিসগুলো ধীরে ধীরে প্ল্যান করে পরিকল্পনা মাফিক বাড়ানো হয়, তখন পাল্টা প্রশ্ন আসে না যে শুধুমাত্র নির্বাচনটা দরকার ছিল? যেই মুহূর্তে নির্বাচন মিটে গেল, নির্বাচনের আগে হ্যাঁ ইয়ে দেঙ্গে ও দেঙ্গে, এই ওই করবো সেই করবো, নির্বাচন মিটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দাম বাড়ানো শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে। মণিশঙ্কর বাবুর কাছে প্রশ্ন। মণিশঙ্কর বাবু, ব্যাপারটা হচ্ছে যে এই যে শতরূপ যে বলছিলেন বিদ্যুতের দাম, অভ্র বলছিল, সঞ্জীব গোয়েঙ্কার নাম করলো। আসলে কিছু কিছু লোক থাকেন জানেন তো, তারা হচ্ছে যে সরকার আছে তার লোক। সঞ্জীব গোয়েঙ্কা যখন, মানে সিপিএমের আমলে এমন নয় যে তিনি ছিলেন না। বিদ্যুতের দাম বাড়ার জন্য যে মানে অ্যাজিটেশন সিপিএমের আমলে হয়নি সেরকম না। আজকে পেট্রোলের দাম পশ্চিমবঙ্গে বাদ দিয়ে অন্য জায়গায় বেশি আছে, এইসব উদাহরণে আমি যাব না। কারণ কালকে আপনি অনেকই বলে থাকেন দেখি যে আজকে একটা জিনিস প্রবলেম হয়েছে, দাম বেড়েছে, বা কোনো একটা টপিক আনলে একটা উদাহরণ দিয়ে সেটাকে সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা করি। আমি সেটাতে যাব না। আজকে যে কথাটা হচ্ছে যে 2% স্ট্যাম্প ডিউটি যেটা বললেন প্রত্যাহার করলো, এটা রাজ্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি বলছি যে পেট্রোলের দাম বাড়ুক, কেউই চায় না। জিনিসপত্রের দাম বাড়াতে কেন্দ্রীয় রাজ্য দুটো রাজ্যেরই একটা দায়িত্ব আছে, সেখানে বাড়ুক কেউ চায় না। স্ট্যাম্প ডিউটিটা রাজ্য সরকার বাড়ায়নি, এটা হচ্ছে ইন্টারিম মেজার দেওয়া হয়েছিল কোভিডের জন্যে, সেইটাকে আজকে উইথড্র করা হলো। এইখানে ধন্যবাদ জানাতে হবে আপনাকে যে ওই টাইমে যখন ব্যাংকগুলো ছিল, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ব্যাংকগুলো একটা মোরাটোরিয়াম দিয়েছিলেন যে এই সময় যাদের লোন আছে সেগুলো এখন না দিলেও হবে, উল্টে তারা একটা মোরাটোরিয়াম পিরিয়ডের জন্য কিছু টাকা দিচ্ছিলেন। আমরা দেখলাম যেই কোভিড পিরিয়ডটা শেষ হয়ে গেল, ইমিডিয়েটলি তাদের ইন্টারেস্টটা কত % নিচ্ছেন সুবর্ণভাই এখানে বলতে পারবেন। অনেকে সেই মোরাটোরিয়ামে চক করে ওটাকে অ্যাভেল করার জন্য, পরবর্তীতে না দিতে পারার জন্য অনেকের ঘরবাড়ি চলে গেছে। ফলে এতদিন ধরে কোভিড পিরিয়ডটার যে রেমিশনটা সেটা এতদিন ধরে ছিল, সেটার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। এটাতে বাড়ায়নি, এটা হচ্ছে 2% স্ট্যাম্প ডিউটিটা উইথড্র করেছে। এবারে আমি বলছি যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে পেট্রোলের দাম যদি মনে করে একটা রাজ্য সরকার যত খুশি বাড়াতে পারবে, তা তো হয় না, একটা নিয়ন্ত্রক থাকে। ফলে এইটাকে অনেকটা ডিমান্ড সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে।
আপনি জানবেন, আমি জানি না যে মনে আছে মানে কিনা, আমাদের রাজ্যের ক্ষেত্রে না, 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 ডিমান্ড সাপ্লাই কেন বলছি আমি এটা, ডিমান্ড যে বেশি। কেন বলছি যে বিদেশ দিল্লি, থেকে মুম্বাইয়ের যদি থেকেও আমি বেশি। কম আমি আমদানি করতে পারি তেল, তাহলে এখানে দামটা অনেকটা বাড়বে। এটা ইকোনমিক্সের একটা আছে, ডিমান্ড যত বাড়ে দাম তত বাড়ে, ডিমান্ড সাপ্লাই যত বাড়ে ডিমান্ড তত কমে যায়। তাহলে সেই ইকোনমিক্সের ব্যাপারটা শুনে বলতে হবে। কিন্তু ধর্মেন্দ্র প্রধান যখন পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন, তথ্য আছে তিনি বিদেশে যারা এইগুলোকে রপ্তানি করতেন যেখান থেকে, তাদেরকে বলেছিল উৎপাদন কমিয়ে দাও, এখন বলছে বাড়াতে। কেন? আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি আরে ভাই তুমি দায়িত্ব যখন নিচ্ছেন ভাই তুমি তোমার ঘরের বাড়ির ছবিটা এখন দেখাতে বললে দেখাতে পারবে? আমি তো বাড়ির ছবি দেখাতে আসি। দেখান আপনি তো, যখন দেখিয়ে দেবো, তুমি কালকে দেখিয়ে দেবো। দেশের একটা তথ্য আমি দিচ্ছেন, তথ্য নিয়ে বলছি, অন্তর্রাষ্ট্রীয় তথ্য দায়িত্ব দিচ্ছেন, আপনি নিয়ে তথ্য বলছি। সোর্সটা বলতে পারছেন না। ধর্মেন্দ্র প্রধান কোভিড কালে বলেছিলেন, আরে দায়িত্ব পরে নিয়ে বলেছিলেন বলছেন, যে জিজ্ঞেস করছি, উৎপাদন তথ্য হ্রাস সোর্সটা করতে, কি? উৎপাদন যদি হ্রাস হয়, সাপ্লাই যদি কম হয়, ডিমান্ডটা তখন বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে। সুমন বাবু এবং অভ্র, আমি আসছি, উত্তরটা নিয়ে নিই। অভ্র, খুব সংক্ষেপে, একদম 10 সেকেন্ডে। ওটার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন এটা ওটার দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে। তারপর ভোট যেই মিটলো, হকারদেরকে লাথি মেরে তুলে দিচ্ছেন। উনি কি করছেন? উনি বলছেন না এসব হবে না, উনি বলছেন আমাদের পেট্রোলের দাম আমরা বাড়িয়ে দেবো, আমাদের এই চাই সেই চাই, এগুলোতে নাকি দাম বাড়বে না। আরেকটা প্রশ্ন, যদি পেট্রোলের দাম স্টেট ট্যাক্স ইম্পোজ করে তাহলে কোন হকারকে লাথি মেরেছে? কি করেছে না কি করেছে? রূপকভাবে বলা ওটা তুমি লাথি মারতে দেখেছো? লাথি মারতে দেখেছো? বাবু, স্ট্যাম্প ডিউটি, বাড়ি ফ্ল্যাট কিনতে গেলে এবার খরচ বাড়লো, রেজিস্ট্রেশনে খরচ বাড়লো, উইথড্র করেছে ইন্টারিম মেজারটা, কত রেভিনিউ লস করেছে। আরে স্ট্যাম্প ডিউটি 2% উইথড্র করা হলো। আমি বলছি এটা কি সরকার ভালো, সরকার উনি বলছেন সরকার এটা উপকার করলেন, স্ট্যাম্প ডিউটি 2% তুলে নেওয়া হলো ছাড়, এবার রেজিস্ট্রেশনের খরচ বাড়বে তো। উনি বলছেন যে এতে নাকি সাধারণ মানুষ উপকৃত হবে। সেটাই থাকলো, যেটা ছিল সেটা থাকলো, বাড়ায়নি, সেটা ইন্টারিম মেজারটাকে উইথড্র করেছে। একটু ঘুরিয়ে বলি, ত্রিশূলের মতো 3টে পদক্ষেপ নিয়েছেন এক্সপেন্ডিচার কমানোর, তিনটে রেভিনিউ বাড়ানোর পদক্ষেপ উনি নিতে বাধ্য হচ্ছেন। কি কি এরিয়ায়? দুটো তুমি অলরেডি কভার করে দিয়েছো। একটা ট্যাক্সে স্ট্যাম্প ডিউটিতে 2% কমানো ছেড়ে দিয়েছেন, উইথড্র করে নিয়েছেন, সেসটাকে অফ করেছেন। একটা যেটা বলনি, স্বাস্থ্যসাথীতে দীর্ঘকালীন হাসপাতালে থাকাটা উনি বন্ধ করে দিয়েছেন, ওটাও উনিও বলে দিয়েছেন, দিয়ে বাড়ানোর ঘোষণা করেছেন ভোটের পরে। হ্যাঁ, এইবার উনি যাচ্ছেন কিন্তু অর্গানাইজ সেক্টরের দিকে। কেন যাচ্ছেন? কারণ রেভিনিউ বাড়াতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন যেখানে খরচ কমাচ্ছেন ওইখানে উনি ডিক্লেয়ার করেছেন, কারণ এইখান থেকে যদি এখন যত অর্গানাইজ সেক্টরে ভালো কর্মঠ প্রোডাক্টিভ লেবার যদি চলে যায় তাহলে দেশের পক্ষে ক্ষতি। আমরা সিএসসির কথা বলছি, কিন্তু আমার কাছে তো এটা প্রদীপের আলো, একটাই তো ইন্ডাস্ট্রি রয়েছে, ব্রিটানিয়া তো চলে গেল। একে বাঁচিয়ে রাখতে গেলে যেটা দরকার হচ্ছে রেটটাকে কম করানো, তার জন্য যে ট্যাপিংটা হচ্ছিল রাস্তায় বসে বসে সেটাকে বন্ধ করা দরকার। সুতরাং উনি সেই পদক্ষেপ নিয়েছেন। সেটা বন্ধ না করে আমাদের সময় একদম শেষ, আমি আসছি সত্র, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। আর আমাদের সঙ্গে অরিত্র জয়েন করেছেন একদম শেষ বেলাতে, অরিত্রর কাছে একবার আসতেই হবে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর, কলকাতার রাস্তায় এক যুবককে বেধড়ক মারধর করা হলো মোবাইল চোর সন্দেহে। একদম এনআরএস হাসপাতালের সামনে রাস্তায় মারধর করা হলো। দেখুন কি ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর চলছে, মনে হয় বেল্ট খুলে মারছে, বেল্ট খুলে মারা হচ্ছে মোবাইল চোর সন্দেহে। আর রাস্তায় অজস্র লোক তারা দাঁড়িয়ে দেখছেন। আমি লোকে প্রশ্ন করলে বলেন যে এটা চোপড়া, এটা এই ওটা তাই, কিন্তু সব জায়গায় চোপড়া হওয়ার দরকারও নেই। কলকাতা শহরে শিয়ালদার সামনে, এনআরএসের সামনে বেধড়ক মারা হচ্ছে বেল্ট খুলে। কেউ কিন্তু কিছু বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। এই হচ্ছে অবস্থা। আমরা একদম সময় শেষ, অরিত্রর কাছে খুব সংক্ষেপে আসবো, একদম শেষ বেলায় পেয়েছি অরিত্রকে। অরিত্র, আলোচনা হচ্ছিল আমাদের আজকের মূল্যবৃদ্ধি, আগুন ছেঁকা, রেজিস্ট্রেশনের দাম, কিছুটা অংশ আপনি দেখলেন, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে একদম শেষ বেলায়, এই যে ছবিগুলো ব্যাক টু ব্যাক দেখছি আমরা, এগুলোর কি কোনো শেষ হবে না এবার? অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার আলোচনার যে সাবজেক্ট তার মধ্যে একটা অ্যাসপেক্ট আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে সরকারের রেভিনিউ নেই, সেই কারণে সরকার রেভিনিউ বাড়ানোর জন্যে ট্যাক্স বাড়াচ্ছে বা সিজ যেটা আগে তুলে নিয়েছিল সেটা রিভোক করছে, যা হওয়ার সেটা করছে। কিন্তু যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা হয়নি আপনার প্রোগ্রামে, সেটা হচ্ছে পারচেস পাওয়ার বা ক্রয় ক্ষমতা। জিনিসের দাম বাড়ছে,
তো সে তার প্যারালালি আমার রোজগারটাও তো বাড়াতে হবে। আজকে কোভিডের সময় দাম কমে গেছিলো বা যা ভর্তুকি দেওয়া হচ্ছিল ভর্তুকি তুলে নেওয়া হলো, সবাই মানলাম, কিন্তু কোভিডের বাজারের সময় যে যে ধরনের কাজগুলো চলে গেছিল সেই জায়গায় আরও কিছু নতুন সেক্টরকে ইন্ট্রোডিউস করা কিংবা মানুষের যে রোজগার চলে গেছিল সেই জায়গায় রোজগারের পরিমাণটা বাড়ানো। আজকে 100 টাকার জিনিস 120 টাকা 30 টাকা মূল্য বৃদ্ধি হবে আমরা সবাই জানি, কিন্তু 100 টাকার জিনিস 130 টাকা কোভিডের পরে বন্ধই হয়ে গেছে, নতুন করে চালুই হয়নি। এবার এই যে একটা লোয়ার ইনকাম গ্রুপ এবং মিডল ক্লাস গ্রুপ তারা সবথেকে বেশি সাফার করছে আপনি যদি দেখেন, তার কারণ এই পজিশনের জন্য কিন্তু না এরা বটম লাইন গ্রুপের মধ্যে পড়ছে, আপনি কোনো তাকে প্রকল্পের আওতায় আনতে পারছেন ডিরেক্ট বেনিফিশিয়ারি, না আপনি তাকে ধনীদের মধ্যে ধরতে পারছেন যে তার প্রচুর টাকা রয়েছে। মাঝখান থেকে যে প্রবলেমটা হচ্ছে, আপনি যদি বাজেটটা রেফার করেন আপনি দেখবেন ফিসকাল ডেফিসিট ক্রমাগত বাড়িয়ে চলেছে সরকার, অর্থাৎ আয়ের চাইতে ব্যয়ের সংখ্যাটা বেশি, এবং এই জায়গাটাকে পূরণ করতে গিয়ে ভোটের সময় বিভিন্ন লার্জার দ্যান লাইফ অ্যাসপিরেশন সেট করে দিচ্ছে, এবং তারপরে সেটা যখন দেখছে সেটা পূরণ করা যাচ্ছে না তখন বিভিন্ন জায়গায় ঢুকে রেভিনিউ বাড়ানোর নাম করে সময় একদম শেষ হচ্ছে, আমি আর একদম সময় দিতে পারছি না। এইটা ডিউটিটা তুলে দিলেন না, এর ফলে যেটা হলো মানে ছাড়টা তুলে দিলেন, যেটা হলো ইললিগাল বিল্ডিং তৈরি এবং ইললিগাল বিল্ডিং কেনার চাহিদা মানুষের মধ্যে বাড়বে। তার কারণটা হচ্ছে ইললিগাল বিল্ডিং রেজিস্টার করতে হয় না, ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এলাম। অ্যাবসলিউটলি আমি একদম সহমত এক্ষেত্রে শতরূপের সঙ্গে। আর সময় একদম শেষ, ডিবেট এখানেই শেষ করলাম আমি। আর যেতে যেতে যে ভয়ঙ্কর ছবিগুলো দেখলাম সেই ছবি নিয়েও প্রশ্ন করলাম যে প্লিজ সময় শেষ। একটা ডিবেট শেষ করছি এখানে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।